ডিয়ার ভিউয়ার, ইউআই ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের নবম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডিজাইন অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করব। একটা ডিজাইন করতে গেলে অথবা কোনো ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করতে গেলে আসলে কিছু পয়েন্টের উপরে ভিত্তি করে সেই ডিজাইনটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হয়। আমি যদি এখন আপনাকে বলি কোন একটি ডিজাইন দেখিয়ে যে এই ডিজাইনটি কি ভালো নাকি খারাপ, এই ডিজাইনটা কি প্রফেশনাল নাকি নন প্রফেশনাল, তা আপনি কিভাবে আসলে অ্যান্সারটা দিবেন? আপনি বলতে পারেন ডিজাইনটা ভালো, অথবা আপনি বলতে পারেন ডিজাইনটা খারাপ। কিন্তু আপনি ভালো বা খারাপ বললেই আমি তো মেনে নিব না। আমাকে কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ডিজাইনটা কেন ভালো বা ডিজাইনটা কেন খারাপ। ঠিক আছে? তো এখন আবার আমরা যদি কোনো নতুন ডিজাইন একটা করতে যাই, তখন এট ফার্স্টে আপনাকে কোন বিষয়টা মাথায় রেখে কাজটা শুরু করতে হবে। ধরেন আমরা যখন কোনো ডিজাইন করি তখন আসলে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয়, যেমন টেক্সট, ইমেজ, শেপ, কালার। ঠিক আছে? এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করতে হয়। এখন ডিজাইনের ক্ষেত্রে আসলে প্রতিটা বিষয়ই অনেক ইম্পর্টেন্ট। বাট এট ফার্স্ট যখন আমি কাজটা শুরু করব, তখন আমাকে কোন বিষয়ের উপরে ফোকাস করতে হবে, মানে এট ফার্স্ট আমি কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসটা। সো খুবই ইম্পর্টেন্ট। তো কিভাবে ডিজাইন নিয়ে আমরা অ্যানালাইসিস করব, বা নিজেরা ডিজাইন করতে গেলেও কোন বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে গুরুত্ব আরোপ করব, তো এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো দেখেন, টপিকস অফ অ্যাড অ্যানালাইসিস। অ্যাড অ্যানালাইসিস এর জন্য টপিক: সাবজেক্ট, সাইজ অর স্পেস, টেক্সট অর টাইপোগ্রাফি, পিকচার অর ইমেজ, কালার ব্র্যান্ডিং, ইউজ অবজেক্ট অর শেপ, অ্যালাইনমেন্ট, ইমোশন অর ফিলিংস। তাহলে টোটাল আমরা 8টা টপিক দেখতে পাচ্ছি অ্যাড অ্যানালাইসিস করার জন্য। তার মধ্যে সবচেয়ে উপরে আছে কি? সাবজেক্ট। যখন আমরা কোনো ডিজাইন করতে বসবো বা যখন কোনো ডিজাইনের অ্যানালাইসিস করব, তো এট ফার্স্ট আমাকে দেখতে হবে যে এই ডিজাইনের মধ্যে যেটা মেইন সাবজেক্ট রয়েছে সেটা ক্লিয়ার আছে কিনা। অথবা আমরা যখন নিজেরা কোনো ডিজাইন করব তখনও কিন্তু এট ফার্স্ট আমরা প্রায়োরিটি দিব সাবজেক্টের প্রতি, যে এখানে এই ডিজাইনের মধ্যে মেইন সাবজেক্ট আসলে কোনটা হবে সেটাকে নিয়ে আগে চিন্তা করতে হবে, তারপরে না বাকি কাজ। তো এখানে আমি কিছু এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন, নাম্বার ওয়ানে কি? সাবজেক্ট। এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনের মধ্যে যদি প্রশ্ন করা হয় যে মেইন সাবজেক্ট কোনটা, ঠিক আছে, এখানে আপনাকে যদি বলা হয়ে থাকে মেইন সাবজেক্ট কোনটা, তাহলে কি অ্যান্সার দিবেন একটু চিন্তা করেন। এখানে বাংলালিংক দেশের সেরা প্রিপেইড প্যাকেজ, এটা কি মেইন সাবজেক্ট? নাকি এখানে ফোনে কথা বলছে, এটা মেইন সাবজেক্ট? নাকি এখানে নতুন বাংলালিংক সংযোগ কিনেও এই অফারটি উপভোগ করতে পারেন, মানে একটা অফার, এটা মেইন সাবজেক্ট? ঠিক আছে? নাকি যে দেশের শক্তিশালী নেটওয়ার্কে 2,70,00,000-এরও বেশি নাম্বারে, এটা মেইন সাবজেক্ট? নাকি এখানে 61 টাকা রিসার্চে 1000 মিনিট পর্যন্ত বোনাস, কোনটা মেইন সাবজেক্ট হতে পারে? তো আশা করি আপনারা এতক্ষণ অ্যান্সারটা খুঁজে পেয়েছেন। এখানে আমি মনে করি আপনারা ধরতে পেরেছেন যে 1000 মিনিট পর্যন্ত বোনাস, এটা কিন্তু আসলে মেইন সাবজেক্ট। তো তাহলে আপনিও যেহেতু ধরতে পেরেছেন বিষয়টা, আমিও ধরতে পেরেছি, তাতে করে বোঝা যায় যে এক্ষেত্রে এই ডিজাইনার সাকসেস। তিনি খুব সহজেই আমাদেরকে ডিজাইনের যে মেইন সাবজেক্টটি ছিল সেটি বোঝাতে সক্ষম হয়েছেন। ওকে, এখন নেক্সট আরেকটা ইমেজ দেখি আমরা। আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে দেখেন তো সাবজেক্টটা ক্লিয়ার আছে কিনা। সাবজেক্টটা কি খুব ইজি এই ডিজাইনের মধ্যে থেকে খুঁজে বের করা? এখানে কোনটা মেইন সাবজেক্ট? 50% পর্যন্ত ডিসকাউন্ট, নাকি বাংলালিংক প্রিয়জন প্রোগ্রাম, নাকি কোনটা? তো দেখেন, এই ডিজাইনের মধ্যে থেকে মেইন সাবজেক্টটা বের করা কিন্তু আসলে একটু কঠিন ব্যাপার। ঠিক আছে? এটা কিন্তু আসলেও একটা কনফিউশনের বিষয়, খুব সহজে আসলে বোঝা যাচ্ছে না। এই ডিজাইনের মধ্যে আসলে মেইন সাবজেক্ট ছিল বাংলালিংকের প্রিয়জন প্রোগ্রামটা। বাংলালিংকের যে প্রিয়জন প্যাকেজ, এটা হচ্ছে এই ডিজাইনের মেইন সাবজেক্ট ছিল।
বাট সেটার পিছনে সেরকম কোনো শেপ ইউজ করা হয় নাই, বা সেটাকে হাইলাইট করার জন্য এ ধরনের কোনো ব্যবস্থা আসলে নাই। তো এইখানে আসলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম না যে এখানে মেইন সাবজেক্ট আসলে কোনটা ছিল। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই ডিজাইনারকে আমরা সফল বলতে পারি না। ঠিক আছে? দেন নাম্বার 2 তে আসি আমরা, সাইজ অর স্পেস। ঠিক আছে? নাম্বার 2 তে যে বিষয়টি রয়েছে, সাইজ অর স্পেস। আচ্ছা, সাইজ অর স্পেসে এসে দেখেন, এখানে আমরা পাশাপাশি দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা দুইটা লিফলেট বা দুইটা ফ্লায়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি বলা হয়ে থাকে আপনাকে যে কোনটা দেখতে ভালো লাগছে, কোন ডিজাইনটা দেখতে ভালো লাগছে, তো কি বলবেন? আমি জানি আপনি এইটার কথাই বলবেন, যে এইটা দেখতে বেশি ভালো লাগছে। এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে, দেখেন এটা অনেক ফ্রেশ, এটা অনেক ফ্রেশ এবং সেই সাথে কালার কম্বিনেশনটাও ভালো লাগছে। আর এইটার মধ্যে দেখেন অনেক বেশি টেক্সটের এখানে সমারোহ। তো অনেক বেশি টেক্সট ইউজ করাতে কিন্তু কি হয়েছে, ডিজাইনটা ক্লামজি হয়ে গেছে। ঠিক আছে? অনেক বেশি টেক্সট ইউজ করাতে কি হয়েছে, ডিজাইনটা ক্লামজি হয়ে গেছে। এ কারণে কিন্তু আপনার এই ডিজাইনটা ভালো লাগছে না। ঠিক আছে? অপরদিকে দেখেন এখানে আপনার হিউজ স্পেস আছে, তো ডিজাইনটাকে এজন্য ক্লিন মনে হচ্ছে অনেক। আচ্ছা, এখন এই ডিজাইনগুলো ক্লিন করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন, বলা হচ্ছে যে এ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ ওয়ান থার্ড ফ্রি স্পেস। যে একটা সুন্দর বা একটা ভালো অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডিজাইনের মধ্যে এক তৃতীয়াংশ জায়গা ফ্রি স্পেস থাকা উচিত। ঠিক আছে? তারপরে এখানে বলছে ইউজ পেজ সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন। ঠিক আছে? ইউজ পেজ সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন, অর্থাৎ ডিজাইন অনুসারে আপনাকে পেজ সাইজটা ব্যবহার করতে হবে। তারপর কি বলছে, সেট মার্জিন অ্যাজ 10% অফ দ্য পেজ অর শেপ। আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে বুঝলাম যে ডিজাইনের মধ্যে আমাকে এক তৃতীয়াংশ ফ্রি স্পেস রাখতেই হবে, আদারওয়াইজ আপনার ডিজাইনটা আর ক্লিন থাকবে না। ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 3 তে যেটা রয়েছে, টেক্সট অর টাইপোগ্রাফি। তো টেক্সট অর টাইপোগ্রাফির মধ্যে আসলে এখানে আবারও আপনি দুইটা ইমেজ পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো এইখানে যদি দুইটা ইমেজ দেখিয়ে আমি বলি যে কোনটা আপনার কাছে ভালো লাগছে বা কোনটা আপনার কাছে প্রফেশনাল মনে হচ্ছে, তাহলে এখান থেকে আপনি কি আনসারটা দিবেন? আচ্ছা, দেখেন, যদি আমি ওভারঅল চিন্তা করি তাহলে কিন্তু এটাকেই ভালো বলতে হবে। কারণ কি, দেখেন এটা ক্লিন এবং ফ্রেশ একটা কাজ। আর এটার ক্ষেত্রে দেখেন ডিজাইনটা সুন্দর ছিল, ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা করেছে সেটা যথেষ্ট সুন্দর ছিল। বাট এখানে টেক্সট এবং আরো বিভিন্ন অবজেক্ট গুলো দিয়ে মানে এমন ভাবে ইয়ে করছে এখানে, যে ডিজাইনটা কেমন ক্লামজি মনে হচ্ছে। এবং দেখেন একটা বিষয়, এখানে যে টেক্সট গুলো রয়েছে, টেক্সট গুলো কিন্তু পড়া যাচ্ছে না। বিশেষ করে এই যে টেক্সটটা দেখেন, এই টেক্সটটা যদি আপনাকে পড়তে বলি, দেখেন তো পড়া পসিবল হয় কিনা, পড়তে পারেন কিনা। আচ্ছা, ওইটার কথা বাদ দিলাম, এই টেক্সট গুলো দেখেন তো পড়া যায় কিনা। তারপরে যদি এই টেক্সটের কথা বলি, এখানে কি লেখা আছে পড়েন তো দেখি, পারবেন পড়তে? আমার পক্ষে তো সম্ভব না। তো দেখেন, আসলে আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইনের মধ্যে ক্লায়েন্টের জন্য আপনি এখানে সার্ভিস দিয়েছেন, ক্লায়েন্টের হয়তো অফিস লোকেশন বা ক্লায়েন্টের ফোন নাম্বার এগুলো দিয়েছেন। এখন যেই টেক্সটগুলো এখানে লিখেছেন, এখন সেই টেক্সটগুলো পড়াই যাচ্ছে না। ঠিক আছে? ডিজাইনটা আসলে আমরা কেন করে থাকি? একটা সাদা পেজের মধ্যে তো টেক্সট লিখে আমরা প্রিন্ট করে ইউজ করতে পারতাম, তাই না? ডিজাইনটা কেন করা হয়? ডিজাইনটা করার কারণ হচ্ছে কি, যে আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি করা, যেন এটা দেখতে ভালো লাগে, তাতে করে মানুষ যেন কোম্পানির সার্ভিসগুলো আরো সহজে বুঝে পড়তে পারে। বাট এখন যদি বিষয়টা এরকম হয়ে যায় যে আপনার টেক্সট গুলোকে নিয়ে কাজ করতে গিয়ে বা হচ্ছে ডিজাইন সুন্দর করতে গিয়ে আপনার টেক্সট গুলোই বোঝা যাচ্ছে না, তো তাহলে সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটাকে তো ক্লায়েন্টকে আপনি ইউজ করতে পারবেন না। ক্লায়েন্ট তো এই ডিজাইনটা একসেপ্ট করবে না।
ঠিক আছে, কারণ হচ্ছে টেক্সটটা মেইন, আপনার ডিজাইন তো পরের বিষয়, টেক্সটটা হচ্ছে কি আসল। ক্লায়েন্ট যদি তার কোম্পানির সার্ভিসগুলোই যদি মানুষকে পড়াতে না পারে, তাহলে পরে এই ডিজাইনটা আপনার কাছ থেকে কেন নিবে? তো এই জন্যই আমরা যখন টেক্সট সাইজ ইউজ করব, তখন অবশ্যই এত ছোট সাইজও ইউজ করা যাবে না যেটা পড়াই যায় না। আবার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করা হয়েছে এবং টেক্সটের যে কালারটা, দুইটা কালার কিন্তু সিমিলার করে ফেলা যাবে না। দুইটা কালার যদি সিমিলার করে ফেলা হয়, তাতেও কিন্তু টেক্সটটা বোঝার ক্ষেত্রে প্রবলেম হয়। যেমন দেখেন, এই টেক্সটের পিছনে কিন্তু ইয়েলো টাইপের কালার, আবার উপরেও দিছে ইয়েলো টাইপের টেক্সট, তাতে কিন্তু বোঝাটা একটু কঠিন। ঠিক আছে, তো এই জন্য এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এখানে দেখেন, জাস্ট একটা ইমেজ ইউজ করেছে, এখানে একটা লোগো ইউজ করেছে, এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেই কালারের উপরে এখানে হোয়াইট কালারের টেক্সট ইউজ করেছে, অর্থাৎ রেড কালারের শেপ এবং হোয়াইট কালারের টেক্সট। তো খুব সহজেই দেখেন এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু এখান থেকে দেখেন টেক্সটের যে কালারটি রয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং খুব কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমাদেরকে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো তাহলে এখানে দেখি আমরা কি কি বলছে লিমিট ইওর ফন্ট প্রেফারেন্স, যে ফন্টের ক্ষেত্রে আপনার একটা লিমিটেশন রাখতে হবে। এখানে দেখেন কত ধরনের স্টাইলের ফন্ট তিনি ইউজ করেছেন। আমরা একটা ডিজাইনে 2 থেকে 3টা ফন্ট আমরা ইউজ করব। সাপোজ ধরেন আমি প্যারাগ্রাফের জন্য লেটো ইউজ করলাম, আমি সার্ভিস টেক্সটগুলোর জন্য আমি রোবটও ইউজ করলাম। ঠিক আছে, তো এই 2টা টেক্সট দিয়ে আমি একটা ডিজাইন করে ফেললাম, অথবা সর্বোচ্চ হলে আপনি 3টা টেক্সট ইউজ করতে পারেন। অর্থাৎ ট্রাই করতে হবে 2টা বা সর্বোচ্চ হলে 3টা টেক্সটের মধ্যে, অর্থাৎ 3টা ফন্টের মধ্যে ডিজাইনটা করার। ঠিক আছে, বেশি ফন্ট দিলেই যে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। ওকে, দেন এখানে বলছে কেয়ারফুল অ্যাবাউট ইওর ফন্ট সাইজ, যে ফন্ট সাইজের ব্যাপারেও আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ ফন্ট সাইজ বেশি ছোট হয়ে গেলে আপনার কিন্তু টেক্সটটা বোঝা যাবে না, আর না বোঝা গেলে পড়াও যাবে না। দেন ইউজ কালার রেলিভেন্ট টু ব্র্যান্ড, অর্থাৎ এখানে বলছে যে যে ব্র্যান্ড কালারটা রয়েছে সেই ব্র্যান্ড কালারটা অনুসারে ডিজাইনটা করার। যেমন এখানে এই এই রেড কালারটা কিন্তু হচ্ছে ব্র্যান্ড কালার, তো রেড কালারটা অনুসারে কিন্তু ডিজাইনটা করেছে। দেন টেক কেয়ার অফ টেক্সট অ্যালাইনমেন্ট, পরিশেষে যেটা বলছে যে টেক্সটের অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, আপনাকে যত্নশীল হতে হবে। ঠিক আছে, সো দেখেন একটা প্রফেশনাল ডিজাইন কিন্তু এমনিতেই হয় না। ঠিক আছে, এই বিষয়গুলোর প্রয়োজন রয়েছে। ওকে, নাম্বার 4-এ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পিকচার অর ইমেজ। দেখেন একটা ভালো ইমেজ বলা হয়ে থাকে যে 50% কাজ আপনার করে দেয়, অর্থাৎ আপনি ডিজাইন দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সেটার 50% কাজই এগিয়ে দেয় একটা প্রপার পিক। ঠিক আছে, একটা প্রপার একটা ইমেজ আপনার 50% কাজই কিন্তু করে দেয়। তাহলে এখানে 2টা ইমেজ দেখতে পাচ্ছেন, 2টা ডিজাইন। এখন এই 2টা ডিজাইনের মধ্যে এখন যদি বলি যে এই ডিজাইনের মধ্যে এখানে কি বোঝাচ্ছে, আসলে এটা কিসের একটা অ্যাড হতে পারে বা এই কোম্পানিটা কিসের হতে পারে, তাহলে এখান থেকে কি বলবেন? দেখেন এখানে বিভিন্ন কেবল দেখা যাচ্ছে, তাই না? তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এটা একটা কি, যে কেবল নেটওয়ার্ক। ঠিক আছে, কেবল নেটওয়ার্ক এই টাইপের একটা আপনার কোম্পানির অ্যাড হবে এটা। ঠিক আছে, তো দেখেন এখানে লিখে যাচ্ছে কি ইজিপ্টস লিডিং আইপি নেটওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ ইজিপ্টের একটা আইপি নেটওয়ার্কের একটা বিষয় এখানে বোঝানো হয়েছে, বা এরকম টাইপের একটা কোম্পানি তাদের। তো ইমেজের মধ্যে, ডিজাইনের মধ্যে ইমেজটা দেখে কিন্তু বিষয়টা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কেবলগুলো দেখেই, অর্থাৎ আইপি নেটওয়ার্কের একটা অ্যাড এটা। তো দেখে আসলে আমরা বুঝতে পারছি বিষয়গুলো, কেবল দেখা যাচ্ছে অনেক। আচ্ছা, আর পাশের যে জিনিসটা রয়েছে ডান সাইডে, এইটা যদি দেখেন এখানে এই অ্যাডটা কিসের হতে পারে, যদি আমরা টেক্সটগুলো না পড়ে চিন্তা করতে চাই যে এই অ্যাডটা কিসের, তাহলে দেখেন আপনার পক্ষে বোঝা এটা অসম্ভব। কারণ এখানে এমন একটি ইমেজ দিয়েছে, দেখেন এখানে যদি কোনো টেক্সট নাও থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম, একটা আন্দাজ করতে পারতাম যে এটা
কিসের কোম্পানি হতে পারে বা কিসের অ্যাড হতে পারে। বাট এটার ক্ষেত্রে এখানে সুন্দরী একটা মেয়ের ছবি ইউজ করেছে, তাতে করে এখান থেকে আমরা কি বুঝবো? এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে এটা হয়তো বা কোনো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড হবে বা এই ধরনের কিছুই হবে। বাট আসলে কিন্তু তা না, এটা একটা কোর্সের অ্যাড। ঠিক আছে, ফ্রি ক্র্যাশ কোর্স, 35% ডিসকাউন্ট, একটা ফ্রি ক্র্যাশ কোর্স। কিসের উপরে? আপনার অটোক্যাডের উপরে। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে অটোক্যাডের সাথে আসলে এই যে ইমেজটা কিভাবে আসলে রেলিভেন্ট হয়। ঠিক আছে, এটা কোনোভাবে কি মেলে আপনার এই যে অটোক্যাডের সাথে? এখানে হতে পারতো যে অটোক্যাডের একটা আপনার ছবি এখানে দেওয়া, অটোক্যাডের একটা সফটওয়্যারে কাজ করা অবস্থায় এ ধরনের কোনো একটা ছবি এখানে দেওয়া যেত, অথবা আপনার এখানে কিছু কম্পিউটার নিয়ে কেউ কাজ করছে সফটওয়্যার নিয়ে, সেটাও হতে পারতো। অথবা এখানে মেয়ের ছবি ইউজ করেছে, ঠিক আছে, যেহেতু যে কোনো টাইপের কোর্সই শিক্ষামূলক একটা বিষয়, অর্থাৎ শিক্ষার ব্যাপার থাকে, তো এখান থেকে আপনার যে এডুকেশনাল যে যে টাইপের ছবিগুলো হয়ে থাকে আর কি, বা আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যে ব্ল্যাক ক্যাপ এগুলো দেওয়া হয়ে থাকে ড্রেস, তো এই ধরনের কিছু যদি আপনার এই ধরনের ছবিও যদি ইউজ করতো, তারপরেও কিন্তু এটা মেনে নেওয়া যেত যে না ঠিক আছে, যেহেতু শিক্ষামূলক বিষয়, এটাও একটা কোর্স, তো এখানে এই ধরনের ছবি ইউজ করতেই পারে। বাট এমন একটি ছবি ইউজ করেছে যেটা দেখেন আসলে কোনোভাবেই যায় না। ঠিক আছে, সো এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল। দেখেন এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই ইমেজ বাছাইয়ের ক্ষেত্রে সময় দিতে হবে আপনাকে। দেখেন আমরা যখন কোনো ডিজাইন করে থাকি বা প্রফেশনাল যারা আছে যারা ডিজাইন করে, তারা যে সময়টা ডিজাইনের জন্য ব্যয় করবে তার 30% সময় শুধু রাখে তারা ইমেজ সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, ধরেন আপনার 100 ভাগের ভিতরে 30 ভাগ সময়টাই ব্যয় করে তারা সঠিক ইমেজ সিলেকশনের জন্য। তাহলে বুঝতে পারছেন যে সঠিক একটা ইমেজ আপনার একটা ডিজাইনের জন্য কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কি নাম্বার 5 এ কালার ব্যান্ডিং। আচ্ছা, ইমেজের সুন্দর ইমেজের জন্য বা হাই রেজুলেশনের ইমেজগুলোর জন্য আমি ক্লাস শেষে, ভিডিও শেষে আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে, লিংকগুলো আমি ওপেন করব, দেন আপনারা সেই লিংকগুলো দেখে সেসব ওয়েবসাইট থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। ওকে, দেন নাম্বার 5 এ যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার ব্যান্ডিং। আচ্ছা, কালার ব্যান্ডিংটা বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখেন দুইটা ডিজাইন পাশাপাশি রয়েছে, তো এখানে আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দেয়, সাপোজ তার একটা ব্রুশিওর লাগবে বা তার একটা ব্যানার ডিজাইন লাগবে, এখন আপনাকে বলল যে আমার একটা ব্যানার ডিজাইন লাগবে, ডিজাইনটা করে দাও। ঠিক আছে, সে তার লোগো, কন্টাক্ট টেক্সট বা তার যে টাইটেল গুলো রয়েছে এগুলো সে দিল। এখন আপনাকে কালারটা উল্লেখ করে বলেনি যে এই কালারটা আমি চাই, আমার ডিজাইনের মধ্যে এই কালারটা ইউজ করতে হবে। তাহলে এখন আপনি ক্লায়েন্টের কাজের জন্য কি ধরনের কালার ইউজ করবেন? আপনি কি আপনার পছন্দ মতো রেড, গ্রিন, ব্লু, মানে যেই কালারটা আপনার পছন্দ সেটা আপনি ইউজ করে দিবেন? না, আপনি কি করবেন, ক্লায়েন্টের যে ব্র্যান্ড কালার যেটা রয়েছে সেইটা অনুসারে আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখন তাহলে কালারটা আমরা কোত্থেকে চুজ করতে পারি? তার লোগো থেকে। কারণ হচ্ছে লোগোটাই কিন্তু থাকে কি, লোগোতে যে কালারটা থাকে সেটাই কিন্তু থাকে ব্র্যান্ড কালার। ঠিক আছে, সেটাই ওই কোম্পানির ব্র্যান্ড কালার হিসাবে বিবেচিত হয়। তো তাহলে এখান থেকে তাহলে আমাদের লোগোতে যে কালারটা রয়েছে সেই কালারটাই আমরা কি করব, আমাদের ডিজাইনের শেপে সেই কালারটা ইউজ করে ফেলবো। এখন আপনারা একটা বিষয় যদি একটু চিন্তা করেন যে বাংলা লিংকের কোনো ব্যানার, বাংলা লিংকের কোনো পোস্টার, বাংলা লিংকের কোনো সিমের প্যাকেজ, মানে সিমের যে প্রোডাক্টের যে প্যাকেজটা আছে, ঠিক আছে, প্যাকেটের যে ডিজাইনটা, এগুলো যদি সব দেখেন, বা বাংলা লিংকের অফিসটাও যদি দেখেন, বাংলা লিংকের টি শার্ট গুলো যদি দেখেন, দেখবেন যে সবখানেই কি অরেঞ্জ কালারের একটা সমারোহ রয়েছে। ঠিক আছে,
আবার আপনি যদি গ্রামীণের কথা চিন্তা করেন দেখবেন যে সায়ান ব্লু এই টাইপের কালারগুলো সবখানে রয়েছে। আপনি সিম কার্ডের উপরে দেখেন তাও ব্লু এরকম টাইপের কালার পাবেন। আপনি ব্যানার পোস্টার যাই দেখেন না কেন সেখানে সবখানে কিন্তু আপনি এই ব্লু সায়ান এই ধরনের একটা কালার আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি এক একটা কোম্পানির ব্র্যান্ড কালার। তো তাহলে ক্লায়েন্ট যখন আপনাকে একটা লোগো দিবে দিয়ে আপনাকে যে কোনো একটা ডিজাইন করতে বলবে, আপনি কি করবেন? আপনি লোগো থেকে কালারটা পিক করে নিয়ে আপনি ডিজাইনে বিভিন্ন শেপে ওই কালারটা ইউজ করবেন। তাহলে দেখবেন খুব সহজেই ক্লায়েন্টের ওই ডিজাইনটি পছন্দ হয়ে গেছে। ঠিক আছে? দেন নাম্বার 6 এ যে অপশনটি রয়েছে এটির নাম হচ্ছে ইউজ অবজেক্ট অর শেপ। অর্থাৎ ডিজাইনের মধ্যে আমাদেরকে প্রপারলি শেপ ইউজ করতে হবে। দেখেন শেপগুলো ইউজ করলে কি হয়, শেপগুলো ইউজ করলে আপনার যে টেক্সটগুলো রয়েছে যে সার্ভিসগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক হাইলাইটেড হয়। যেমন এখানে দেখেন শিডিউল, ইনভাইটেশন কিট, কন্টেস্ট, তারপরে ফটোগ্রাফস, রেজাল্টস। সাপোজ এই যে সার্ভিসগুলো, যে সার্ভিস বা যে টেক্সটগুলো রয়েছে এইগুলোর পেছনে এই অরেঞ্জ কালারের শেপগুলো ইউজ করেছে এবং টেক্সটের কালার দিয়েছে হোয়াইট। তাতে করে সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। টেক্সটগুলো কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। তো এইটার কারণে দেখেন কি হচ্ছে, এই টেক্সটগুলো কিন্তু খুব সহজে আমরা পড়তে পারছি। একটু পয়েন্ট আকারে মনে হচ্ছে রয়েছে। দেখেন আমরা যে সেকেন্ড যে ইমেজটি দেখেছিলাম একদম প্রথমের দিকে, ওইখানে গিয়ে বাংলালিংকের যে প্রিয়জন প্যাকেজটা সেটা কিন্তু হাইলাইট হয়নি। তো সেটা না হওয়ার পেছনে একটা কারণ ছিল কি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে প্রপার একটা শেপ মিসিং ছিল। ঠিক আছে? মানে যদি প্রপার একটা শেপ ইউজ করতো তাহলে কিন্তু খুব সহজেই সাবজেক্টটাকে আমরা হাইলাইট হিসাবে দেখতে পেতাম বা সহজে সাবজেক্টটাকে আমরা বুঝতে পারতাম। তো এই জন্য ডিজাইনের মধ্যে শেপের চাহিদা অবশ্যই রয়েছে, খুবই প্রয়োজনীয় চাহিদা রয়েছে। ঠিক আছে? দেন আসি নাম্বার 7 এ, অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট এই অপশনটি আমাদের ডিজাইনারদের জন্য আসলে খুবই প্রয়োজনীয়। ঠিক আছে? অ্যালাইনমেন্ট অপশনটি আমাদের ডিজাইনারদের জন্য খুবই প্রয়োজন। দেখেন বলছে পারফেক্ট অ্যালাইনমেন্ট হেল্পস টু প্রোভাইড ইনফরমেশন ইন এ সিস্টেমেটিক ওয়ে। অ্যালাইনমেন্ট ক্রিয়েটস এ রিদম, ইট ব্রিংস লাইফ টু ডিজাইন। ঠিক আছে? বলছি ইট ব্রিংস লাইফ টু ডিজাইন। মানে কত বড় একটা কথা যে এটাকে ডিজাইনের আপনার জীবনও বলা হচ্ছে। ঠিক আছে? দেখেন এখানে আপনি অনেক টেক্সট ইউজ করেছেন। যদি এই ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক না থাকতো তাহলে চিন্তা করেন তো একবার যে এই ডিজাইনটা কি মানে ঠিক থাকতো? এখানে এই যে টেক্সটগুলো রয়েছে একটা আরেকটার মধ্যে চলে যেত না? তো এক সমান এখানে অ্যালাইনমেন্ট থাকাতে দেখেন আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি টেক্সটগুলো কিন্তু একটার একটার সাথে মিশে যায়নি। সো ডিজাইনের মধ্যে আমাকে অবশ্যই প্রপারলি অ্যালাইনমেন্টটা ইউজ করতে হবে বা অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। এখানে দেখেন এই যে ডিজাইনটা কিন্তু খারাপ ছিল না, সুন্দরই ছিল, বাট টেক্সট গুলো কেমন অগোছালো বা কোনো অ্যালাইনমেন্ট নাই, যে কারণে কিন্তু দেখতে ভালো লাগছে না, কেমন একটা ক্লামজি লাগতেছে, নোংরা লাগতেছে, তাই না? ডিজাইনটা কিন্তু সুন্দর ছিল। তো অ্যালাইনমেন্টটা এটা আপনার ডিজাইনের সৌন্দর্যটাকে আর একটু বাড়িয়ে দেয়, ডিজাইনটাকে আরো স্মার্ট করে। অনেক সময় দেখবেন যে ডিজাইন সুন্দর করেছেন বাট ভালো লাগতেছে না, কারণ কি টেক্সট, আপনি টেক্সটটা যে ইউজ করেছেন সেটা দেখবেন যে ইউজ করাটা ভালো হয়নি। টেক্সটটা যদি আপনি ভালোভাবে অ্যালাইনমেন্ট করে সুন্দর ফন্ট ইউজ করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ডিজাইনের লুকিংটা আরো সুন্দর হয়ে গেছে। দেখেন এই ডিজাইনটা খারাপ ছিল না, কিন্তু দেখেন সুন্দর শেপ ইউজ করেছে, ভালো ছিল, বাট টেক্সট গুলো আসলে প্রপারলি ইউজ না করার কারণে কিন্তু ভালো লাগছে না। আচ্ছা, দেন নাম্বার 8 সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি ইমোশন। ঠিক আছে? তো ইমোশন মানে কি? ইমোশন মানে আমরা জানি আবেগ। ঠিক আছে? তো আবেগ অনুভূতি, এই তো তাহলে এখানে আবেগ অনুভূতির কি আছে আসলে? দেখেন এখানে একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই ডিজাইনটা এভাবে প্রেজেন্ট করে আসলে কি বোঝাচ্ছে? দেখেন এখানে একজন নিচ্ছে আর একজন দিচ্ছে, এরকম কিন্তু বিষয়টা মনে হচ্ছে, গিভ এন্ড টেকেন এরকম একটা বিষয়। তো এই যে দেওয়া নেওয়ার কাজটা এটা আসলে কারা করে? এটা
করে হচ্ছে যারা আপনার পণ্য ডেলিভারি করে, আদান প্রদান করে। তাহলে পণ্য আদান প্রদান কারা করে? কুরিয়ার সার্ভিস। ফিডেক্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কুরিয়ার সার্ভিস, খুবই জনপ্রিয় একটা কুরিয়ার সার্ভিস। ঠিক আছে, যেমন আমাদের দেশে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এস এ পরিবহন, এই ধরনের যে সার্ভিসগুলো রয়েছে, ঠিক আছে। তো এরকম ফিডেক্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। তো এইখানে দেখেন ডিজাইনের মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে আসলে, ঠিক আছে, যে তারা কি করে খুব যত্নের সাথে। এবং দেখেন হাতটা এমন ভাবে দিয়ে ধরে আছে যে মনে হচ্ছে খুব যত্নের সাথে তারা আসলে আদান প্রদানটা করে। ঠিক আছে, তো আপনার ডিজাইনের মধ্যে আসলে এই ধরনের অনুভূতি তৈরি করতে হবে। ডিজাইনকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন এই ধরনের একটা অনুভূতি তৈরি হয়। ওকে, সো আমরা 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো এই 8টা পয়েন্ট আপনি নিজে যখন কোনো ডিজাইন তৈরি করবেন তখন এই 8টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। দেন আপনি যখন কোনো ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করবেন তখনও আপনাকে এই 8টা বিষয় মাথায় রেখে কোনো ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি টপিকগুলো আবারও বলছি: সাবজেক্ট, সাইজ or space, text or typography, picture or image, color branding, use object or shape, alignment and emotion or feelings। ঠিক আছে, তো তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রেখে দেন অ্যানালাইসিস করব। আর আপনারা আজকে যে কাজটি করবেন বা এই ক্লাসের পরে আপনারা নেট থেকে হোক বা পেপার পত্রিকা থেকে হোক বিভিন্ন ডিজাইন দেখবেন, বিভিন্ন অ্যাড দেখবেন, দেখে নিজে নিজে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, যে এই অ্যাডটি কি ভালো নাকি খারাপ। কিভাবে অ্যানালাইসিসটা করবেন? এই যে সাবজেক্ট, সাইজ, টেক্সট, পিকচার, কালার ব্র্যান্ডিং, ইউজ অবজেক্ট অর শেপ, অ্যালাইনমেন্ট, ইমোশন আর ফিলিংস, এই পয়েন্টগুলোকে আগে লিখবেন। লিখে আপনি দেন আপনি হচ্ছে দেখবেন যে সাবজেক্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর দেখবেন যে সাইজ আর স্পেস এই বিষয়টা ঠিক আছে কিনা। তারপর দেখবেন টেক্সট আর টাইপোগ্রাফি এইটা ঠিক আছে কিনা। পিকচার আর ইমেজ, যে আপনার কোম্পানির সাথে আসলে ইমেজটা মানে রিলিভেন্ট কিনা। দেন কালার ব্র্যান্ডিং, যে যেটা ব্র্যান্ড কালার সেটা অনুসারে ডিজাইনটা করা হয়েছে কিনা। তারপরে প্রপারলি শেপ বা অবজেক্ট ইউজ করা হয়েছে কিনা। তারপরে প্রপারলি অ্যালাইনমেন্ট করা হয়েছে কিনা। দেন এই ডিজাইনের মধ্য থেকে কোনো ইমোশন বা ফিলিংস পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা 15-20টা অ্যাড আপনারা নিয়ে অ্যানালাইসিস করবেন। এর মধ্যে আপনি ভালো অ্যাড আলাদা করবেন, খারাপ অ্যাডগুলো আলাদা করবেন, করে এইভাবে নিজে অ্যানালাইসিস করবেন। তাহলে দেখবেন যে আপনার এই যে ডিজাইন অ্যানালাইসিসের যে বিষয়টা, এটা আপনার কাজে দিবে। ঠিক আছে, আপনার নিজের ডিজাইন ইমপ্রুভের ক্ষেত্রেও এই বিষয়গুলো আসলে কাজে লাগবে। ওকে, সো এখন আমি আপনাদেরকে ইমেজের কিছু সাইটের লিংক দিব, যেটা আমি বলেছিলাম। দেখেন এখানে আমরা ইমেজের সাইটের এই যে কিছু লিংক এখানে দেখতে পাচ্ছেন। এখানে unsplash.com, তারপরে হচ্ছে pixels.com, দেন হচ্ছে kaboompics.com, দেন bigphoto.com, দেন imagekyborg.com, দেন হচ্ছে shopify.com, pixabay.com। ঠিক আছে, তো এই ধরনের এই যে সাইটগুলো রয়েছে, freemaze.com, এই জায়গা থেকে আপনারা ভালো ভালো ইমেজ ডাউনলোড করতে পারেন এবং যেগুলো হচ্ছে রয়্যালটি ফ্রি। ঠিক আছে, সো এগুলো আপনারা এইসব সাইট থেকে সুন্দর সুন্দর ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং এগুলো অবশ্যই কপিরাইট ফ্রি। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সো বিষয়গুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। সো ধন্যবাদ।